সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ২৩তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বাকের ভাই, কেমন আছেন? ভালো। দাড়ি রেখেছেন কেন? রোজ রোজ শেভ করা মুশকিল। তুমি ভালো আছো? আমি খারাপ থাকবো কেন? আমি তো আপনার মতো গুন্ডামিও করিনি, বন্দুক বোমা নিয়ে লাভ ছাপও দিইনি। তা ঠিক। আমি তো দেখেছি ধরা পড়লেই ছাড়া পেয়ে যান, এবার পাচ্ছেন না কেন? কেউ ছাড়াবার চেষ্টা করতেছে না। তুমি কি একটু দেখবে? আমি দেখব? কেউ কিছু করতেছে না মুনা, আমার ভয় ধরে গেছে। বাকেরের গলা কেঁপে গেল। মুনা বলল, মামা যখন ঝামেলায় পড়ল তখন আপনি অনেক কিছু করেছিলেন, আমার পাশে আপনি ছাড়া কেউ ছিল না। কাজেই এবার তো সেই উপকারের শোধ দিতেই হবে। সেসব কিছু না মুনা, কিছু হবে না কেন? এটা আপনার প্রাপ্য। আপনি এরকম রোগা হয়ে গেছেন কেন? অসুখ বিসুখ? না, অসুখ বিসুখ না। এখানের খাওয়া খুব খারাপ, হোটেলের খাওয়া তো সহ্য হয় না। আপনার ভাই আপনার কোনো খোঁজ খবর করছেন না? বাকের জবাব দিল না। মুনা বলল, আজ উঠি, কাল আবার আসবো আমি। বাকের বলল, তোমার সঙ্গে কোনো টাকা পয়সা থাকলে দিয়ে যাও, খুব কষ্টে আছি, টাকার অভাবে সিগারেট খেতে পারি না। মুনা দীর্ঘ সময় বাকেরের দিকে তাকিয়ে রইল। ছোট্ট সেল ঘরে বাকের ছাড়াও আরও 4 জন মানুষ। এদের একজনের জন্যে টিফিন ক্যারিয়ারে করে খাবার এসেছে, ভাত গোস্ত। এই সন্ধ্যাবেলায় সে গপ গপ করে খাচ্ছে। ঝোলে তার হাত মুখ মাখামাখি হয়ে গেছে, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। একজন অত্যন্ত মনোযোগ সহকারে সঙ্গীর খাওয়া দেখছে, অন্য সবাই তাকিয়ে আছে মুনার দিকে। মুনা তার হাত ব্যাগ খুলল। টাকা পয়সা কিছু নিয়ে আসেনি, ফিরে যাবার রিক্সা ভাড়াটা শুধু আছে। মুনার অসম্ভব মন খারাপ হয়ে গেল। সে লক্ষ্য করল তার চোখ ভিজে উঠতে শুরু করেছে। কেন এরকম হবে? সে চাপা গলায় বলল, কাল আমি আপনার জন্যে টাকা নিয়ে আসব। সকাল 9টার মতো বাজে, ঝাঁঝা রোদ উঠেছে। মামুন দোতলার বারান্দায় বসে দাড়িতে সাবান লাগাচ্ছে। আজ তাকে অনেকগুলি কাজ করতে হবে। রাজমিস্ত্রিকে খবর দিতে হবে, সেতাবগঞ্জে যেতে হবে সিমেন্টের জন্যে। চাইনিজ সিমেন্টের বস্তা পাওয়া যাচ্ছে, প্রতি ব্যাগে 20-30 টাকা কম পড়বে। আকিল মিয়ার রড দিয়ে যাবার কথা, সে আসেনি, তার খোঁজেও যেতে হবে। আজ দিনের মধ্যে কি কি করতে হবে একটা কাগজে লিখে ফেললে হয়। মামুন ঠিক করল দাড়ি শেভ করার পরই পয়েন্ট বাই পয়েন্ট সব লিখে ফেলবে। সামনে প্রচুর কাজ, ভালোই লাগছে। কাজ ছাড়া মানুষ থাকতে পারে? আয়নাটা ভালো না, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। মনে হচ্ছে চোয়াল ভাঙা অচেনা একটি লোক বসে আছে। স্বাস্থ্য বোধহয় খারাপ হয়েছে। মামুন গালে ব্লেড ছোঁয়াতেই অনেকখানি কেটে গেল, টপ টপ করে রক্ত পড়তে লাগলো। আরে কি কাণ্ড! নতুন ব্লেড, গাল কাটার তো কথা না। সে কি দাড়ি শেভ করাও ভুলে গেছে? মামুন তোয়ালে দিয়ে গাল চেপে উঠে দাঁড়ানো মাত্র অদ্ভুত একটা দৃশ্য দেখল। মুনা আসছে, কাঁধে পাটের একটি ব্যাগ। এই ঝাঁঝা রোদেও গায়ে একটা চাদর। বিস্মিত চোখে এদিক ওদিক তাকিয়ে এগুচ্ছে। দ্বিধার ভঙ্গিটি স্পষ্ট। মামুন উঁচু গলায় চেঁচালো, এই এই! মুনা তাকালো চোখ তুলে, হাসল। মামুন ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, কারণ মুনা নয়, জাহানারা। এত বড় ভুলও হয় মানুষের। মুনা কেন এখানে আসবে? তার এত কি দায় পড়েছে? কি ব্যাপার, এই করে চেঁচাচ্ছিলেন কেন? মামুন হাসল। জাহানারা বলল,
এত বড় অসুখ দেখে এলেন, তারপর তো আর একদিনও এলেন না। নানান রকম ঝামেলায়। কোনো ঝামেলা ছিল না, আপনি ইচ্ছে করেই যাননি। মামুন কি বলবে বুঝতে পারল না। আপনার গাল দিয়ে তো টপ টপ করে রক্ত পড়ছে, তুলা দিয়ে গাল চেপে রাখুন। ঘরে তুলা নেই? না, এটা কি ডাক্তারখানা যে তুলা, গজ, ওষুধপত্র এসব থাকবে? আসুন, ভেতরে আসুন। না, আমি বসবো না, হজরত আলীকে ফেরত দিতে এসেছি। পড়েছেন নাকি? আপনি এত কষ্ট করে নিয়ে গিয়েছেন আর আমি পড়ব না? মেয়েদের আপনারা কি ভাবেন, পাষাণ? আপনি একটু বসুন, দেখি আমি চায়ের ব্যবস্থা করি। এই 5 মিনিট। জাহানারা বসে রইল। মামুন প্রায় ছুটে বেরিয়ে গেল। চা তাকেই বানাতে হবে। কাজের যে মেয়েটি আছে সে ভাত তরকারি ছাড়া অন্য কিছু রাঁধতে পারে না। জাহানারা চায়ে চুমুক দিয়ে বলল, আমার খুব ভালো একটা খবর আছে। কি খবর? দেখি, আন্দাজ করুন তো। মেয়েটি হাসছে মিটিমিটি। তার চরিত্রের সঙ্গে এই হাসিটি ঠিক মিশ খাচ্ছে না। মামুন ধাঁধায় পড়ে গেল। বলতে পারলেন না? আমার ট্রান্সফার অর্ডার হয়েছে। বলেন কি? আমি শনিবারে ঢাকায় চলে যাচ্ছি। আমিও ঢাকায় যাচ্ছি। আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব, কোনো চিন্তা করবেন না। গল্প করতে করতে যাব, ফাইন হবে। জাহানারা হাসল। মামুন অবাক হয়ে বলল, হাসছেন কেন? আপনার মধ্যে একটা ছেলে মানুষই আছে, তাই দেখে হাসছি। কি ছেলে মানুষই করলাম? তা বলবো না। জাহানারা আবার হাসতে লাগলো, কিশোরীদের হাসি, যা শুধু শুনতে ইচ্ছে করে। আপনি খুব খুশি হয়েছেন? খুশি হব না মানে? কি বলছেন আপনি? এই জায়গাটা কি এতই খারাপ? হ্যাঁ, খারাপ। আর কিছুদিন থাকলে আমি মরে যেতাম। মানুষ খুব কঠিন জিনিস, মানুষ এত সহজে মরে না। আমি মরি? আপনার গাল দিয়ে কিন্তু এখনো রক্ত পড়ছে। ঘরে ওষুধপত্র কিছুই নেই? না। গাঁদা ফুলের পাতা কুচলে গালে দিন না। গাঁদা ফুলের পাতা আমি এখন পাবো কোথায়? জাহানারা আবার হাসতে শুরু করল। তার আজ এত আনন্দ হচ্ছে। সে বেশিক্ষণ থাকবে না বলে এসেছিল, কিন্তু সে বিকাল পর্যন্ত রইল, অনবরত কথা বলল। যাবার সময় কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। হালকা স্বরে বলল, আপনি যতবার ঢাকা যাবেন ততবার আমাদের বাসায় আসবেন। আসবেন তো? হ্যাঁ, আসব। আমি আপনাকে সঙ্গে নিয়ে একদিন ওনাকে দেখতে যাব। কাকে দেখতে যাবেন? ওই যে মেয়েটি আমার মতো দেখতে। ও, মুনাকে? হ্যাঁ। উনি আমাকে দেখে আবার রেগে যাবেন না তো? হ্যাঁ, না, রাখবে না। ও অন্য ধরনের মেয়ে। জাহানারা নিঃশ্বাস ফেলল। মুনা বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন? ভদ্রলোক সরু চোখে তাকিয়ে রইলেন, যেন প্রশ্নটা ঠিক বুঝতে পারছেন না। মুনা বলল, আমি অন্য একটা কেসের ব্যাপারে আপনার কাছে এসেছিলাম। আমার মামা একটা ঝামেলায় পড়েছিলেন। ভদ্রলোক মুনাকে থামিয়ে দিয়ে বললেন, মনে আছে, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন মামলা, 403 ধারা। আপনার মামার নাম শওকত হোসেন কিংবা শওকত আলী। মুনা যথেষ্ট অবাক হল। এই উকিল ভদ্রলোক অসম্ভব ব্যস্ত, চেম্বারে লোকজন গিজগিজ করছে। তার পক্ষে এতদিন আগের একটা মামলার কথা মনে রাখার কথা নয়। এরকম স্মৃতিশক্তি মানুষের থাকে? আপনার নামও মনে আছে, মিস মুনা। এখনও কি মিস আছেন? হ্যাঁ, না মিসেস হয়েছেন? হয়নি এখনো। কেন, অসুবিধা কি? ভদ্রলোক গভীর আগ্রহে তাকিয়ে রইলেন, যেন সত্যি সত্যিই জানতে চান।
কত বিচিত্র স্বভাবের মানুষই না থাকে পৃথিবীতে। অসুবিধাটা কি বলুন? ব্যক্তিগত অসুবিধা, সেটা এই জায়গায় বলতে চাই না। আরে, এই জায়গা কি দোষ করলো? উকিলের চেম্বারে সব কথা বলা যায়, A to Z। আমি যে সমস্যা নিয়ে এসেছি তার সঙ্গে আমার মিস বা মিসেসের কোনো সম্পর্ক নেই। ও আচ্ছা, আমি কি সমস্যাটার কথা বলবো? আজ শুনতে পারবো না, আজ ব্যস্ত। আগামী সপ্তাহে আসুন, সোমবার অ্যাপয়েন্টমেন্ট করে যান। কাগজপত্র কি আছে? কিছু কিছু আছে। সেসব রেখে যান। আমার অ্যাসিস্ট্যান্ট আছে, জুনিয়র 2 উকিল, বুদ্ধিশুদ্ধি মিলিটারিদের মতো। মাথার খুলির ভেতরে সাবানের ফেনা ছাড়া আর কিছু নেই, নো ব্রেইন। কিন্তু উপায় কি বলুন? এই শমশের, চা দে, ইনাকে চা দে। মুনা বলল, আমি চা খাবো না। কেন খাবেন না? কারণ কিছুই না, খেতে ইচ্ছে করছে না। আপনি বললেন কারণ নেই, আবার বলছেন খেতে ইচ্ছে করছে না। দুরকম কথা বলেন কেন? খেতে ইচ্ছে করছে না এটাই হচ্ছে কারণ। কথাবার্তা চিন্তা ভাবনা করে বলা উচিত। উকিল ভদ্রলোক থু করে একদলা থুতু ফেললেন অ্যাস্ট্রেতে। চারদিকে অ্যাস্ট্রের ছাই ছড়িয়ে পড়ল। ভদ্রলোক বিরক্ত হবার বদলে মনে হলো আরও খুশি হলেন। ছাই কি করে উড়ে সেটা পরীক্ষা করার জন্যে আরেক দফা থুতু ফেললেন। মিস মুনা। জি? ছাই ফেলবার জন্যে সব টেবিলে অ্যাস্ট্রে থাকে, কিন্তু থুতু ফেলবার জন্যে কিছু থাকে না। কিছু থাকা উচিত, পিকদান টাইপ, কি বলেন? মুনা কিছু বলল না। উকিল সাহেব হাই তুলে বললেন, চলে যান, বসে আছেন কেন? সোমবার আসবেন, দেখে দেব। আমার ফিস কিন্তু আরও বেড়েছে, জেনে যাবেন। শেষে আমড়াগাছি করবেন, সেটা হবে না। উকিলের চেম্বার কোনো মাছের বাজার না, মুহুরির কাছে সব কিছু জেনে টেনে যান। জি আচ্ছা। সোমবারে ফিজের টাকাটা গোটাটাই নিয়ে আসবেন, খালি হাতে আসবেন না। মুনা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনার কাছে যারা আসেন তাদের সবারই নামধাম কি আপনার মনে থাকে? থাকে। নাম মনে থাকে, আর কোন ধারার কেস ওইটাও মনে থাকে। করে খাচ্ছি তো এই কারণেই। মুনা বের হয়ে গেল। অফিসের সময় হয়ে আসছে। এখান থেকে একটা রিক্সা নিলে ঠিক সময় পৌঁছানো যাবে। মুনা খানিকক্ষণ ভেবে ঠিক করল আজ অফিসে যাবে লাঞ্চ টাইমের পর। এই সময়টায় সে চেষ্টা করবে বাকেরের বড় ভাইকে ধরতে। হাসান সাহেব বোধহয় নাম। আগের বাড়ি ছেড়ে দিয়ে সার্কুলার রোডে বাড়ি নিয়েছেন। সেই ঠিকানা বের করতে মুনার কম ঝামেলা হয়নি। একটি কাজের লোক মুনাকে বসতে বলে ভেতরে চলে গেল। তারপর আর কারোরই কোনো খোঁজ নেই। বাড়ি নিঃশব্দ। ইংরেজিতে এই ধরনের পরিবেশকে বোধহয় পিন ড্রপ সাইলেন্স বলা হয়। মনে হচ্ছে শুধু এই বাড়ি নয়, আশেপাশের কয়েকটি বাড়িতেই লোকজন নেই। সুন্দর করে সাজানো বসার ঘর, পর্দা টেনে রাখার জন্যে আধো আলো আধো আঁধার। তবু এর মধ্যে বোঝা যাচ্ছে এ ঘরে এক বিন্দু ধুলা নেই। রোজ দুবেলা কিংবা কে জানে হয়তো 3 বেলা এই ঘর ঝাড়পোছ করা হয়। অডিকোলনের গন্ধের মতো মিষ্টি একটা গন্ধ নাকে আসছে। গন্ধটাও ঘরের সঙ্গে মানিয়ে গেছে, যেন এটা না থাকলেই মানাতো না। অনেকক্ষণ বসে থাকার পর কাজের লোকটি আবার ঢুকল। তার হাতে চমৎকার একটি ট্রেতে 1 কাপ চা, অন্য একটি প্লেটে কিছু বিস্কিট। রুটিন কাজ, যারা এখানে আসে তাদের সবার জন্যই বোধহয় এই ব্যবস্থা। মুনা বলল, ওনার কি দেরি হবে? আমার অফিস আছে। কাজের লোকটি বলল, আসতেছেন। তারপরও আধ ঘন্টার মতো বসে থাকতে হলো। মানুষকে বসিয়ে রাখার মধ্যে এরা কি কোনো আনন্দ পায়? হাসান সাহেব ঘরে ঢুকলেন অফিসের পোশাক পরে। ঢুকেই ঘড়ি দেখলেন, এর মানে সময় বেশি দেয়া যাবে না। আপনি কি আমার কাছে এসেছেন?
জি, আপনার সঙ্গে কি আমার পরিচয় আছে? জি না, তবে আমরা এক পাড়ায় থাকতাম। ও আচ্ছা, কি ব্যাপার বলুন। আমি এসেছি আপনার ভাইয়ের ব্যাপারে। বাকের নতুন কোনো ঝামেলা বাঁধিয়েছে নাকি? জি না। হাসান সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তিনি দ্বিতীয়বার ঘড়ি দেখলেন, কিন্তু বসলেন। ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি সমস্ত ব্যাপারটা মন দিয়ে শুনবেন। বলুন, কি বলবেন? বাকের ভাই অনেকদিন ধরে হাজতে পড়ে আছে। কেউ বোধহয় কিছু করছে না, দেখতে টেকতেও যাচ্ছে না। বাকেরের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কি বুঝতে পারছি না। সম্পর্ক কিছু নেই, এক পাড়ায় থাকতাম। অনেক সময় আমাদের অনেক উপকার করেছেন। ও তো গুন্ডামি করে জানতাম, উপকারও করে নাকি? মানুষের চরিত্রের অনেকগুলি দিক থাকে। হ্যাঁ, তা থাকে। এ ম্যান হ্যাজ মেনি ফেসেস। ভালোই বলেছেন। বাকেরের ব্যাপারটায় আমি ইচ্ছা করে নীরব আছি, এর কারণ আছে। আমার মনে হয় আপনাকে বুঝিয়ে বললে বুঝবেন। আমি মনে প্রাণে চাচ্ছি যাতে ওর একটা শিক্ষা হয়। হাজতে ঢোকা মাত্র বের করে আনলে ওই শিক্ষাটা হবে না। আপনি চাচ্ছেন বিচার টিচার হবার পর বাকের ভাই বেশ কিছুদিনের জন্যে জেলে চলে যাক? হাসান সাহেব ঘড়ি দেখলেন, কিন্তু তার মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করা গেল না। তিনি সিগারেট বের করলেন এবং কাজের লোকটিকে চা দিতে বললেন। মুনাফ সহজ স্বরে বলল, আপনি বোধহয় জানেন না, এটা সাজানো মামলা। বাকের ভাইয়ের কাছে অস্ত্রশস্ত্র কিছুই ছিল না। আপনি কি করে জানেন? বাকের ভাইয়ের অনেক দোষ আছে, কিন্তু সে মিথ্যা কথা বলে না। হাসান সাহেব হেসে ফেললেন। মুনা লক্ষ্য করল হাসিটি খুব সুন্দর, সহজ, স্বাভাবিক। আপনার নাম কি? মুনা। আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? বয়সে আমি অনেক বড়। নিশ্চয়ই তুমি করে বলবেন। আমি এখন অফিসে যাব, গাড়ি এসে গেছে বোধহয়, হর্ন দিচ্ছে। তুমি কোথায় যাবে বলো, তোমাকে নামিয়ে দেব। আমাকে নামিয়ে দিতে হবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। রিক্সা নিয়ে চলে যাবার কোনো দরকার নেই, এসো তুমি। আর শোনো, আমি একজন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলছি, ও বাকেরের ব্যাপারটা দেখছে। তুমি হয়তো ভাবছো আমি ভাই হিসেবে কোনো দায়িত্ব পালন করছি না। এটা ঠিক না। দেখছি, আড়াল থেকে দেখছি। তাছাড়া তাছাড়া কি? অফিসে আমার নিজের একটা সমস্যা যাচ্ছে। আমার পায়ের নিচে মাটি নেই। অনেক গল্প, তুমি আরেকদিন এসো, তোমাকে বলবো। হাসান সাহেব মুনাকে শুধু যে অফিসে নামিয়ে দিলেন তাই নয়, নিজের গাড়ি থেকে নামলেন। মুনা কোথায় বসে তা দেখলেন। মুনা যখন বলল, এক কাপ চা খাবেন, তিনি বললেন, মন্দ কি, চা খাওয়া যেতে পারে। 3 দিন ধরে শওকত সাহেবের জ্বর। খুব বেশি নয়, 100-101। তবু বয়সের কারণেই তিনি বেশ কাহিল হয়ে পড়লেন। শারীরিক অসুবিধা ছাড়াও কিছু কিছু মানসিক অসুবিধাও দেখা গেল। পরপর 2 দিন মুনাকে বললেন লতিফাকে তিনি পর্দার ফাঁক থেকে উঁকি দিতে দেখেছেন। মুনা কিছুই বলেনি, ঠোঁট বাঁকিয়েছে, যা দেখে মনে হয় সে বিরক্ত। অথচ এর মধ্যে বিরক্ত হবার কি আছে? তার কথা সে বিশ্বাস না করতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু বিরক্ত হবে কেন? আগে তো শুনবে তিনি কি বলতে চান। তাও শুনেনি, ঠোঁট বাঁকিয়ে ঘরের কাজ করতে চলে গেছে। অথচ লতিফাকে তিনি দেখেছেন। নিশি রাতে ঘুম ভেঙে দেখা, তিনি শুয়েছিলেন। জানালা দিয়ে রোদ আসছিল বলে জানালা বন্ধ করে দিতেই ঘর খানিকটা অন্ধকার হয়ে গেল। ঠিক তখন ঘরের পর্দা নড়ে উঠল। শুধু শুধু পর্দা নড়বে কেন? তিনি তাকালেন এবং দেখলেন পর্দার নিচে স্যান্ডেল পরা রোগা রোগা 2টি পা, লতিফার পা। তিনি ডাকলেন, কে? লতিফা, লতিফা। পর্দা আবার নড়ে উঠল। তিনি বিছানায় উঠে বসতেই পা সরে গেল। ঘর থেকে বেরিয়ে কাউকে দেখলেন না।
মুনা অফিসে, ঘর খালি, একটি প্রাণীও নেই, শুধু রান্নাঘরে ইঁদুর খুটখুট করছে। অথচ সেই কথা মুনা শুনতেই চাইল না, বিরক্তি দেখিয়ে চলে গেল। সেদিনকার পুচকে মেয়ে, অথচ ভাবটা এরকম যেন পৃথিবীর সব রহস্য তার জানা। মুনার উপর তিনি গত কদিন ধরে বেশ বিরক্ত। সে স্পষ্টতই তাকে অবহেলা করছে। 3 দিন ধরে তার জ্বর, অথচ এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। একবার বলল না ডাক্তার দেখাও, কিংবা নিজে গিয়ে ওষুধ বিশুধ কিছু আনল না। গতকাল সন্ধ্যায় তিনি দীর্ঘশ্বাস ফেলে মুনাকে শুনিয়ে বললেন, বাঁচব না, দিন শেষ। মুনা বলল, খামোখা আজে বাজে কথা কেন বলো? তিনি দুঃখিত গলায় বললেন, বাঁচব না এই কথাটা বলেছি, এটা কি আজে বাজে কথা? হ্যাঁ, বাঁচবে না সেটা তো সবাই জানে, বারবার বলার দরকারটা কি? তিনি চুপ করে গেছেন। মেয়েটা এমন অদ্ভুত, একবার এক একটা জিনিস নিয়ে এমন বাড়াবাড়ি করে যে রীতিমতো রাগ লাগে। এখন যেমন বাকেরের ব্যাপারটা নিয়ে করছে। সেদিন দেখলেন টিফিন ক্যারিয়ারে খাবার ভরছে। তিনি অবাক হয়ে বললেন, কার জন্য খাবার নিচ্ছিস? বাকের ভাইয়ের জন্যে। কেন? খাবে সেজন্যে, আজ ছুটির দিন, কাজেই নিয়ে যাচ্ছে। তিনি আর কিছুই বলেননি, কিন্তু জানেন কাজটা ভালো হচ্ছে না। লোকের চোখে পড়বে, নানান জনে নানান কথা বলবে। কিন্তু এই সহজ জিনিসগুলি মুনাকে কে বুঝাবে? কিছু বলতে গেলে ফোঁস করে উঠবে। 3 দিন মেয়েটার আকাশ ছোঁয়া মেজাজ হচ্ছে, একদিন কড়া করে ধমক দিতে হবে। শকত সাহেব জ্বর গায়ে রান্নাঘরে ঢুকলেন। ক্ষুধা হচ্ছে, সকালে কিছু খাননি। মুনা যাবার সময় বলে গেছে মিটসেফে খাবার ঢাকা দেয়া আছে। মিটসেফটায় কয়েকটা রুটি এবং কিছু ভাজি ঢাকা দেয়া, সেখানে কয়েকটা তেলাপোকা ঢাকনির উপর হাঁটাহাঁটি করছে। শকত সাহেবের বমি এসে গেল। সে বমি চাপতে গিয়ে বুকের চাপ ব্যথা, নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। শকত সাহেব বিছানায় এসে শুয়ে পড়লেন। আলো মরে আসছে, ঘর অন্ধকার। আজও কি লতিফা আসবে নাকি? শূন্য ঘরে তার কেমন ভয় ভয় করতে লাগলো। মুনা কখন ফিরবে তার ঠিক নেই, হয়তো সন্ধ্যা পার করে ফিরবে। ওই দিন মামুন এসেছিল, একদিনের জন্য এসেছে, হাতে সময় নেই, তবু সে সন্ধ্যা পর্যন্ত বসে রইল। মুনার দেখা নেই। মুনা এলো সন্ধ্যা মিলাবারও 8 ঘন্টা পর। মামুন তখনও বসে আছে। মুনা শুকনো হাসি হেসে বলল, কখন এসেছ? মামুন বলল, অনেকক্ষণ। কোনো কারণে এসেছ নাকি এমনি? মামা চিঠিতে লিখেছিলেন একবার আসার জন্যে। কথা হয়েছে মামার সঙ্গে? তোমার সঙ্গে কয়েকটা কথা বলবার জন্যে বসে আছি। আজ না বললে হয় না? প্রচণ্ড মাথা ধরেছে, দাঁড়াতে পারছি না। আজ রাতের ট্রেনে চলে যাচ্ছি। তাহলে পরের বার যখন আসবে তখন কথা হবে। শকত সাহেব দেখলেন মামুন শুকনো মুখে চলে যাচ্ছে। এ কি কাণ্ড! সব বদলে যাচ্ছে। বকুলও কি কম বদলেছে? প্রথম প্রথম চিঠি লিখত, এখন তাও লেখে না। যদিও লেখে 2-3 লাইনে সব কথা শেষ। বাবু ভালো আছে, মন দিয়ে পড়াশোনা করছে, বাবুকে নিয়ে কোনো চিন্তা করবেন না। যেন বাবু ছাড়া তার আর কোনো চিন্তা নেই। শকত সাহেব শব্দ করে নিঃশ্বাস ফেলেই চমকে উঠলেন। দরজার পর্দা আবার কাঁপছে। তিনি ভয়ে ভয়ে নিচের দিকে তাকালেন। রোগা রোগা 2টি পা দেখা যাচ্ছে। শকত সাহেবের নিঃশ্বাস ভারী হয়ে এলো, প্রচুর ঘাম হতে লাগলো। তিনি মৃদু স্বরে ডাকলেন, কে? লতিফা? টুনটুন করে 2বার কাঁচের চুড়ির শব্দ হলো। লতিফা কাঁচের চুড়ি পরত, তার হাত ভর্তি থাকতো নীল রঙের চুড়ি। লতিফা, ও লতিফা! পা দুটি চট করে সরে গেল। শকত সাহেব দরজা খুলে বাইরে এসে শুনেন খুব শব্দে বাইরের দরজার কড়া নড়ছে।
দরজা খুলতেই দেখলেন মুনা দাঁড়িয়ে আছে। মুনা বিরক্ত হয়ে বলল, কতক্ষণ ধরে কড়া নাড়ছি, দরজা খুলছ না কেন? শওকত সাহেব কিছু বললেন না। দরজা খুলছ না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। কি ভেবেছিলি, মরে গিয়েছি? তা না, ভাবলাম অজ্ঞান টজ্ঞান হয়ে গেছো বোধহয়। তোর মামলার কি হলো? মামলা তো এখনো শুরু হয়নি, উকিলকে কাগজপত্র দেখতে দিয়েছি। উকিলকে? তোমার উকিল, তোমার বেলায় যিনি ছিলেন। ও আচ্ছা। হাসান সাহেব আছেন না, উনিও একজনকে বলেছেন। মামলা কে চালাবে এখনো ঠিক হয়নি। তুই এই ব্যাপারটা নিয়ে বেশি ছুটোছুটি করছিস। যাদের করার তারা করবে, তোর এত কিসের মাথা ব্যথা? মুনা হাসল। শওকত সাহেব বললেন, সামলে সুমলে চলতে হয়, সমাজ সংসার দেখতে হয়, কঠিন জায়গা। আমিও তো মামা কঠিন মেয়ে। শওকত সাহেব কিছু বললেন না। মুনা বলল, তোমাকে কেমন অন্যমনস্ক লাগছে, কি হয়েছে বলো তো? তিনি ইতস্তত করে বললেন, আজ আবার দেখলাম, এই কিছুক্ষণ আগে, 10 মিনিটও হয়নি। কি দেখলে? তোর মামিকে দেখলাম। তুমি কি পাগল টাগল হয়ে যাচ্ছ নাকি মামা? কি ধরনের কথাবার্তা যে বলো, রাগে গা জ্বলে যায়। ঘটনাটা না শুনলে তুই... কোনো কিছু আমি শুনতে চাই না। শওকত সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। মুনা বলল, জ্বর কমেছে? শওকত সাহেব সেই প্রশ্নের কোনো জবাব দিলেন না। মুনা রাতের খাবার তৈরি করে তাকে খেতে ডাকল। তিনি উঠে গেলেন, কিন্তু খেতে পারলেন না। খানিকক্ষণ পরই উঠে গিয়ে এক গাদা বমি করলেন। চারদিক কেমন দুলছে, শরীরটা অসম্ভব হালকা মনে হচ্ছে। তিনি মৃদু স্বরে ডাকলেন, ও লতিফা, লতিফা। মুনা এসে তার পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মুখ ধোয়ার পানি দে রে মা। মুনা পানি নিয়ে এসে দেখল তিনি বিড়বিড় করে নিজের মনে কি সব কথা বলছেন। মামা, কি বলছো? কিছু বলছি না, পরিষ্কার দেখলাম বুঝলি, মনটা একটু হয়ে আছে। হয়ে থাকলে তো খারাপ, মনটাকে ঠিক করো। আমার মনে হয় বকুলের কাছ থেকে ঘুরে এলে তোমার সব ঝামেলা মিটে যাবে। তুই যাবি আমার সঙ্গে? পাগল হয়েছ? মামলা মোকদ্দমা ফেলে আমি কোথায় যাব? ঘুম থেকে উঠে আমাকে উকিলের কাছে যেতে হবে। শওকত সাহেব শব্দ করে নিঃশ্বাস ফেললেন। উকিল সাহেব আজ অদ্ভুত একটা পোশাক পরে এসেছেন। জিনিসটা পাঞ্জাবির মতো, কিন্তু শার্টের কলারের মতো কলার আছে। ভদ্রলোককে দেখাচ্ছে সার্কাসের ক্লাউনের মতো। মুনাকে দেখেই তিনি বললেন, হবে না। মুনা বলল, কি হবে না? এফআইআর দেখলাম, এই মামলায় লাভ নেই। আপনার কথা বুঝতে পারছি না। কথা তো বাংলাতেই বলছি, বুঝেন না কেন? পুলিশের সাজানো মামলা, কনভিকশন হয়ে যাবে। উকিল মোক্তার কেউ কিছু করতে পারবে না। মুনা তাকিয়ে রইল। উকিল সাহেব মুখখানা অনেকখানি সরু করে টেনে বললেন, ধরন ধরন দেখে মনে হয় পলিটিক্যাল কেস। কাউকে দীর্ঘ সময়ের জন্যে আড়ালে সরিয়ে রাখতে হলে এইসব মামলা করা হয়। পুলিশ যদি নিজেরাই কিছু অস্ত্রশস্ত্র জমা দিয়ে বলে এইসব পাওয়া গেছে, তাহলে আর কি করার আছে বলুন? এইটা কোর্টে প্রমাণ করা মুশকিল যে অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি। তাছাড়া আমার ধারণা এই ছেলেটির আগের রেকর্ডও ভালো না, ঠিক না? জি ঠিক। আপনার যা করা উচিত তা হচ্ছে বড় কোনো নেতা ফেতার কাছে যাওয়া। আছে তেমন কেউ? জি না। খুঁজে বের করুন। বাংলাদেশ ছোট জায়গা, খুঁজলেই কাউকে পাবেন যার আপন দুলাভাই কিংবা ভাইরা ভাই হচ্ছেন কোনো তালেবর ব্যক্তি।
তার মাধ্যমে কাজ করুন। আইনের হাত বেঁধে ফেলা হচ্ছে, অন্তত চেষ্টা চলছে। বুঝবেন, নিজেই বুঝবেন। উঠলেন নাকি? জি, উঠছি। মামলাটা আমি নিচ্ছি না বলে কিছু মনে করবেন না। প্রথম দিন যে টাকা দিয়েছিলেন সেটি ফেরত দেওয়া উচিত, কিন্তু দিচ্ছি না, কারণ আমি কিছু উপদেশ দিয়েছি, প্রফেশনাল অ্যাডভাইস, ওর একটা চার্জ আছে। আচ্ছা, বিদায়।